জীবনদা আপনার মাইকটা বন্ধ করুন। হ্যালো, আমি কিন্তু রেকর্ডিং এ দিয়ে দিচ্ছি, আর কেউ ডিস্টার্ব করবে না ক্লাস চলাকালীন। হ্যাঁ এই তো ভারী মুশকিল, তাহলে ক্লাস কি করাবো? জীবন, তোমার মাইকটা বন্ধ করো। আমি একবারই বলে দিচ্ছি সবাইকে যে মাইক চলাকালীন, ক্লাস চলাকালীন এটা রেকর্ডিং হচ্ছে, এটা ইউটিউবে চ্যানেলে ছাড়া হবে। অর্থাৎ তোমার ওই বাড়ির কলরকচর আওয়াজটা, শব্দটা ইউটিউবে ছাড়লে হবে না তো, ঠিক আছে? সুতরাং এটার প্রতি সেভাবে ইয়ে রাখো, ঠিক? এখন কথা হচ্ছে যে আমরা আজকে শুরু করছি যেটা, সেটা হচ্ছে দশবিধ সংস্কার। এই দশবিধ সংস্কার কি কি সেটা আমাদের মূলত জানতে হবে। এই দশবিধ সংস্কার কিভাবে দশবিধ সংস্কারে এলো, তার আগে কি ছিল, এবং কোন মুনি কিভাবে কি লিখে গিয়েছেন, এবং এই দশবিধ সংস্কার করলে কি কি হয়, সেইটা সম্পর্কে আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব। আর এখন উপস্থিত আমাদের এই দশবিধ সংস্কার তিনটি সংস্কারে পরিণত হয়েছে। সেটা হচ্ছে কালের অবক্ষয়ে, সেটা হচ্ছে অন্নপ্রাশন, উপনয়ন এবং বিবাহ। আর বাকি সংস্কারগুলো হয় না। আর বিবাহ আবার অনেক সময় দেখা যাচ্ছে কি, বেশিরভাগ ক্ষেত্রে মন্দিরে গিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেটা আমাদের এইটার মধ্যে আসছে। মন্দিরে যে বিবাহ দেওয়া যায় না সেটা শাস্ত্রে নেই তা নয়, কারণ বিবাহ ৮ প্রকারের বিবাহ আছে। সেই ৮ প্রকারের বিবাহ মধ্যে মন্দিরে বিবাহটা একটা বিবাহ, কিন্তু আমাদের যে ব্রাহ্ম বিবাহ যে নিয়মে হয়, সেটা সন্ধ্যেবেলায় যে বিবাহ লগ্ন ধরে বা রাত্রিকালে যে বিবাহ লগ্ন ধরে যে কন্যা সম্প্রদান করা হয়, সেই ব্যবস্থার মধ্যে যেটা হয় সেটা এই এখন অনেকখানি লুপ্ত হয়েছে। আর কি হয়েছে না, অসবর্ণ বিবাহ রীতি বেড়েছে বর্তমানে। যাই হোক, সেটা নিয়ে আলোচনা নয়, আমাদের মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে দশবিধ সংস্কার কি কি, কিভাবে এটা এলো। মন দিয়ে সবাই ধ্যান দিয়ে শুনে যাও, প্রয়োজন হলে খাতা কলমের কোনো কোনো জিনিস নোট করে নিতে পারো। বলছে বর্ণাশ্রম ধর্মের, বর্ণাশ্রম ধর্ম কি না, বর্ণাশ্রম হচ্ছে আমাদের যে 4টি আশ্রম আছে, 4টি আশ্রম আছে। প্রথমে নার্জিতা বিদ্যা, দ্বিতীয় নার্জিতং ধনম, তৃতীয় নার্জিতং ধর্মং, চতুর্থে কিং করুষ্য, মানে চতুরাশ্রম যেটা বলে। সেই চতুরাশ্রম যেটা হয়, সেই চতুরাশ্রমের মধ্যে যদি ইয়ে করতে হয়, তাহলে আমাদের এই সংস্কারগুলোকে মেনে চলতে হবে। আর কি না, বলছে বর্ণাশ্রম ধর্মে পবিত্র আস্পদ কর্মময় ভারতভূমিতে প্রাগৈতিহাসিক কাল হইতেই হিন্দু জাতির মধ্যে একটি শাশ্বত বোধ পরিদৃষ্ট হয় যে নিজ নিজ বর্ণাশ্রম অনুসারে সদাচার সংযম। এখানে বর্ণাশ্রম বলতে নিজ বর্ণ, যেমন শাস্ত্রে বলা আছে চতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস, গীতাতে বলা আছে 4টি বর্ণের আমার দ্বারা সৃষ্টি হচ্ছে, গুণ এবং কর্মের দ্বারা। এবং গুণ কর্মটা যদি কেউ না পালন করে, মানে ব্রাহ্মণ যদি তার ব্রহ্মকর্ম না জানে, না শেখে, না করে, তাহলে সে ব্রহ্মত্ব হারাবে ধীরে ধীরে। আর ক্ষত্রিয়র এখন তো ইয়ে নেই, ক্ষত্রিয় কর্ম যেটা খাত্র কর্ম, সেই খাত্র কর্ম এখন কেউ করে না। আর বৈশ্য শূদ্র কালের অবক্ষয়ে ওটাও সমস্তটাই শূদ্রতে রূপান্তরিত হয়েছে। কিন্তু এখন আমাদের প্রাগ ঐতিহাসিক যুগে, মানে অনেক আগের থেকে যেটা আমাদের শাস্ত্রকাররা রচনা করে গিয়েছেন, তখন কিন্তু এগুলো ছিল। সুতরাং সেই অনুযায়ী আমাদের সেইভাবে চলে আসছে। তা বলছে যে সদাচার সংযম ও বিহিত কর্মের অনুষ্ঠান করায় মানব জাতির ঐহিক ও পারত্রিক অভ্যুদয়ের কারণ স্বরূপ। যাহারা নিজেদের হিন্দু বলিয়া পরিচয় দিতে চান, তাহাদের পরিচায়ক ও সর্ববিধ মঙ্গলের পথ প্রদর্শক হলেন বেদাদি ধর্মশাস্ত্র। বেদকে আদি করে ধর্মশাস্ত্র, ধর্মশাস্ত্র প্রযোজক 20 জনের নাম জানো তোমরা? 20টা ধর্মশাস্ত্র প্রযোজকের শ্রাদ্ধের সময় দেখবে শ্রাব্য মন্ত্রে সেটা দেওয়া আছে, শ্রাব্য মন্ত্র যখন পাঠ করবে সেখানে দেওয়া আছে। সুতরাং সাজাত্য বোধ সম্পন্ন মনুষ্যত্ব লাভের জন্য শরীর ও মনের শুদ্ধি সম্পাদক
সংস্কারের প্রয়োজন। অগ্নি পরিশুদ্ধি দ্বারা যেরূপ সুবর্ণের মালিন্য দূরীভূত হয়। সুবর্ণের মালিন্য দূরীভূত মানে যেগুলো সোনাটাকে খাঁটি করার জন্য আগুনে পোড়ানো হয়, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়, ঠিক সেই রকম বলছে তার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ঠিক সেইরূপ মানুষ ও সংস্কার সম্পন্ন হইলে তার শরীর ও মনের মলিনতা দূর হয় এবং সে দয়া, দাক্ষিণ্য, পরোপকারিতা, স্বার্থ ত্যাগ, ভগবত ভক্তি প্রভৃতি নানা গুণে বিভূষিত হইয়া থাকে। শাস্ত্রার্থ বিচারে জানা যায় সংস্কার দ্বারা মানুষ পরিপূর্ণরূপ সামাজিক তথা আধুনিক পরিভাষায় সুনাগরিক হইয়া উঠিতে পারে। হিন্দু সংস্কারের মধ্যে বহুবিধ বিচার, ধর্মীয় বিধান, আনুষঙ্গিক নিয়ম অনুষ্ঠান নিহিত আছে, কিন্তু সেগুলি কেবল ঔপচারিক দৈহিক সংস্কারই নয়, সেগুলো সংস্কার্য ব্যক্তির ব্যক্তিত্বের পরিশুদ্ধি ও পরিপূর্ণতা সম্পাদন করে। সাধারণভাবে জানা যায় বিধিপূর্বক অনুষ্ঠান দ্বারা সংস্কার প্রাপ্ত ব্যক্তির বিলক্ষণ অবর্ণনীয় গুণের প্রাদুর্ভাব হয়। সংস্কারের মহত্ব সম্পর্কে ঋষি বাক্যগুলিও প্রণিধানযোগ্য। মহর্ষি অঙ্গিরা বলিয়াছেন কি, চিত্রং কর্ম যথানেক রঙ্গৈ মিলিতে শনৈ ব্রাহ্মণ্যমপি তদ্বস্যাৎ সংস্কারই বিধিপূর্বক। তো বিধিপূর্বক সংস্কারই হচ্ছে মানুষের সমস্ত কিছু প্রাপ্তি। আর কি মনু বলিয়াছেন, বৈদিকই কর্মবি পূর্বই নিচে কাদি দ্বিজন্মনাম কার্য শরীর সংস্কার পাবন প্রত্য চেহত গাভৈ হোমই জাত কর্ম চৌড় মঞ্জি নিবন্ধনই বৈদিকং গাভিকঞ্চৈন দ্বিজানাম অথমুচ্যতে। সংস্কার, সুতরাং সংস্কার বিষয়ক অনুষ্ঠান এবং মন্ত্রগুলির বিচার বিশ্লেষণ করিলে সংস্কারের দ্বারা যে সমস্ত উদ্দেশ্য সাধিত হয় সেগুলি নিম্নোক্ত ক্রমে সাজানো যায়। যতটা কি কি হয় এর মধ্যে উপকার না, অবাঞ্ছিত প্রভাব দূরীভূত হয়। অবাঞ্ছিত প্রভাব, অবাঞ্ছিত মানে অবাঞ্ছিত মানে যেটা বাঞ্ছনা করা যায়, সে অবাঞ্ছিত প্রভাব দূরীকরণ হয়। অভিষ্ট প্রভাবের আমন্ত্রণ ও প্রাপ্তি হয়। আর কি ধন ধান্য, পশু সন্তান, দীর্ঘায়ু, সমৃদ্ধি, শক্তি ও বুদ্ধি লাভ হয়। 4 নম্বর যে জীবনে বিভিন্ন কারণে সঞ্জাত সুখ দুঃখ হর্ষ বিষাদের অভিব্যক্তি সৃষ্টি হয়। গর্ভ ও বীজ সম্বন্ধীয় দোষের দূরীকরণ হয়। সামাজিক বিশেষাধিকার তথা অপরাপর দায়িত্ব পালনের যোগ্যতা সম্পাদন হয়। ব্রহ্মলোক প্রাপ্তিপূর্বক ব্রহ্মপদ লাভ হয়। ব্যক্তির নৈতিক বিকাশ সম্পাদন হয়। ব্যক্তিত্বের গঠন ও বিকাশ সম্পাদন হয়। দেহ ও মনের শুদ্ধি হয় ও ব্রহ্মতেজের আধারকরণ হয়। ব্যক্তির অন্তঃকরণের সামাজিক দায়িত্ববোধের উদ্বোধন হয়। আমি যেটা মূল যে জিনিসটা বোঝাতে চাই সেগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই যে এখানে বলছে ব্যক্তিত্বের গঠন ও বিকাশ সম্পাদন, আর একটা কি বলেছে অপরাপর দায়িত্ব পালনের যোগ্যতা সম্পাদন, সামাজিক বিশেষ অধিকার। সামাজিক অধিকার বলতে এখানে কি বোঝাচ্ছি, এইখানে অনেকেই অনেক পুরোহিতরা একটা জায়গায় ভুল করে কি, যেমন আমি আমার ছেলের বিবাহ পর্যন্ত দায়িত্ব হচ্ছে আমার পুত্র, একদম গর্ভাধান থেকে শুরু করে মানে তোমার পুংসমন সেমন্তন জাতকর্ম ইত্যাদি যা আছে সব আমার দায়িত্ব, ছেলের বিবাহ দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। এরপরে তার ছেলের দায়িত্বটা সামাজিক, এই যে এটা বলেছে সামাজিক বিশেষ অধিকার, এই তার পুত্রের দায়িত্বটা কিন্তু তার। সেই জন্য এইটা পড়ার একটাই কারণ হচ্ছে, স্টার্টিং এ এটা এই কারণে পড়ে দিচ্ছি, অনেক পুরোহিতরা ভুল করে আমার কাছে বহু এরকম বিধান নিতে আসে যে হচ্ছে ধরো আমার ছেলে তার ছেলের অন্নপ্রাশন করবে, ভালো করে মন দিয়ে শোনো, আমার পুত্র তার পুত্রের অন্নপ্রাশন সংস্কার করবে। এইবার কর্তা হচ্ছে আমার পুত্র, এক্ষেত্রে আমি কর্তা নই, আমি বেঁচে আছি কিন্তু তথাপি আমি কর্তা নই, কর্তা হচ্ছে আমার পুত্র। অথবা আমার পুত্র এখানে যখন নান্দিমুখ সাধ্য অর্থাৎ আভ্যুদয়িক বৃদ্ধি সাধ্য যখন করবে তখন কিন্তু আমার পিতৃকুলকে দেবে, ওর পিতৃকুল একই,
কিন্তু মাতৃকুল হবে ওর নিজের, আমার ছেলের মাতৃকুল, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি কুল। এই যে সামাজিক অধিকার, বিশেষ অধিকার এবং অপরাপর পরপর যেটা হচ্ছে দায়িত্ব পালনের যোগ্যতা সম্পাদন, এই সংস্কারের দ্বারা সেটা পায়। আরেকটা জিনিস এখানে কি বলেছে, এই কথাটা আরেকবার একটু রিপিট করেন না। এই কথাটা রিপিট মানে বলছে সামাজিক বিশেষ অধিকার। অধিকার বলতে কি বলছে, মনে করো আমার যা যা কাজ হয়েছে আমার বাবা করে গিয়েছে, আমি আমার পুত্রের সমস্ত কার্য বিবাহ পর্যন্ত দায়ভার হচ্ছে আমার। এবার তার পুত্রের অন্নপ্রাশন, উপনয়ন, চূড়াকরণ, বিবাহ আদি যা দশবিধ সংস্কারের মধ্যে যা কিছু করবে সেই দায়িত্বটা হচ্ছে আমার পুত্রের, আমার নয়, আমি তার কর্তা নই। আর এই সামাজিক এই যে বিশেষ অধিকার তথা অপরাপর দায়িত্ব পালনে যোগ্যতা সম্পাদন, এইটাকেই বলা হচ্ছে এই জায়গা। ছেলের বাবা থাকতে শ্রাদ্ধীয় কাজ করতে পারবে নাকি এখানে? হ্যাঁ, কেন করবে না? ও তো নান্দিমুখ শ্রাদ্ধ আমাকে বাদ দিয়ে করবে, আমার বাবা থেকে ধরবে, পিতামহ থেকে, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, আমি বেঁচে আছি আমাকে বাদ দেবে। আমার বাবা যদি বেঁচে থাকতো আমার বাবাকেও বাদ দিত, প্রপিতামহ থেকে ধরতো, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, অতি বৃদ্ধ প্রপিতামহ। এবার প্রপিতামহ পর্যন্ত যদি, শুনে না ভালো করে, প্রপিতামহ পর্যন্ত যদি কারোর বেঁচে থাকে তাহলে তার নান্দিমুখ শ্রাদ্ধ হবে না, এটা নোট ডাউন করো। প্রপিতামহ পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে তার নান্দিমুখ শ্রাদ্ধটাই হবে না, নান্দিমুখ শ্রাদ্ধ বাদ দিয়ে সমস্ত কাজ হবে। পিতা, পিতামহ, প্রপিতামহ তিনজনে বেঁচে আছে, তার নান্দিমুখ শ্রাদ্ধই হবে না। এটা অনেক পুরোহিতের অজানা আছে, ভালো করে নোট ডাউন করে না। এটা প্রায় সময় ঝামেলা থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রায় সময় এই ঝামেলাটা পাই। হ্যাঁ, পিতা, পিতামহ, প্রপিতামহ বেঁচে থাকলে নান্দিমুখ শ্রাদ্ধ হবে না। আচ্ছা, কারোর যদি মানে বাবা না থাকে কিন্তু দাদু থাকে, সেই ক্ষেত্রে কি হবে? দাদুর পর থেকে বাবাকে ধরবে, দাদুকে বাদ দেবে, পিতামহ বাদ যাবে, প্রপিতামহ ধরবে, বৃদ্ধ প্রপিতামহ ধরবে। আচ্ছা, যে বেঁচে থাকবে সে পাবে। আচ্ছা, মামার ঘরের ক্ষেত্রে কি হবে পণ্ডিত মশাই? মামার ঘরে বললাম তো, যে সংস্কার কর্তা তার মায়ের বাবা, তার বাবা, তার বাবা। মানে আমার ছেলে যদি বসে, তার ছেলে যখন উপনয়ন করবে বা অন্নপ্রাশন বা ইয়ে চূড়াকরণ যাই করবে, আমার ছেলে যখন বসবে, আমার ছেলে তার মায়ের বাবা, তার বাবা, তার বাবা, মানে মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ। মাতামহ যদি বেঁচে থাকে, মায়ের বাবা হয়তো বেঁচে থাকলো, তখন প্রমাতামহ থেকে শুরু হবে, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, অতি বৃদ্ধ প্রমাতামহ, অতি বৃদ্ধ প্রমাতামহ। ঠিক আছে? এই ক্ষেত্রে দাদু বসে কাজ করতে পারবে না? করতে পারবে, তাহলে প্রতিনিধি হয়ে গেল সে, কিন্তু অ্যাকচুয়াল কর্তা হচ্ছে ছেলের সন্তানের বাবা, যার সংস্কার হচ্ছে তার পিতা। তার পিতা হচ্ছে প্রকৃত কর্মকর্তা। করতে পাবে না কেন? করতে যে কেউ পাবে, কিন্তু প্রতিনিধি, সে প্রতিনিধি হয়ে গেল। জেঠা কাকা, জেঠা কাকা, জেঠা কাকা যেই বসু সব প্রতিনিধি। প্রতিনিধি হয়ে যে বসবে আইবুদ্দিন মধ্যে তার মামার বাড়ির হবে না বাচ্চার মামার বাড়ির হবে? না না না, বাচ্চার মামার বাড়ি কোনো মতেই নয়। যে কর্তা, যে কর্তা, যে কর্তা তার মাতৃকুল পিতৃকুল, যে কর্তা, কিন্তু কর্তাকে ওই বাচ্চাটির বাবা, ছেলেটির বাবা কর্তা। প্রতিনিধি বসলেও বাচ্চার বাবার হবে। হ্যাঁ, প্রতিনিধি বসলেও বাচ্চার বাবার হবে, যেই বসু। আচ্ছা, যেই বসু বাবার, বাচ্চার বাবার হবে। কর্তা হচ্ছে বাচ্চার বাবা, বাচ্চার বাবা কর্তা, সুতরাং যেই বসু বাচ্চার বাবা। বোঝা গেল? এবারে ব্যক্তির অন্তঃকরণে সামাজিক দায়িত্ববোধের উদ্বোধন। ব্যক্তির অন্তঃকরণে মানে আমি যে আমার ছেলেকে এই দায়িত্ব ছেড়ে দিলাম, এবার তার ওর অন্তঃকরণে ও মনে মনে তৈরি হলো যে এইবার আমার পুত্রের বা আমার কন্যার সমস্ত দায়ভার আমার উপর পড়ল। এই যে একটা সামাজিক দায়বদ্ধতা, এটা পরপর সেটা
সামাজিক ভাবে দায়বদ্ধতাটা নিজেরা বুঝে নিচ্ছে, এইটাই হচ্ছে এইটার একটা অঙ্গ। ঠিক আছে, এই কর্মের দ্বারা এটা সম্পাদন। সুতরাং দেখা যাচ্ছে কি এই শাস্ত্রোক্ত সংস্কারগুলির দ্বারা ব্যক্তি জীবনের 11টি উদ্দেশ্য সাধিত হয়। এই জন্য এই সংস্কারগুলো করে। এই দশবিধ সংস্কার করার উদ্দেশ্য হচ্ছে এইটা। যদি তোমাকে প্রশ্ন করে যে এই যে অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে সংস্কার, এগুলো যদি না করে তো কি হবে, আর করলেই বা কি উপকার? করলে এই 11টা উপকার, আর না করলে এই 11টার উপকার হচ্ছে না, পরস্পর দায়বদ্ধতাটা বুঝে নিতে পারছে না, এইটাই ব্যাপার। ঠিক আছে, এইবারে বলছে বৌধায়ন বর্ণিত সংস্কারের যে সংস্কারের সংখ্যা বিষয়ে গীর্য সূত্রগুলির মধ্যে প্রভেদ আছে, মতভেদ আছে। যেমন আস্তালয়ন গীর্য সূত্রে বর্ণিত সংস্কারের সংখ্যা 11টি। ভালো করে এটা ধ্যান দাও, একটুখানি যদি মাইন্ড থেকে মিস্টেক করো তাহলে কিছু বুঝতে পারবে না। আস্তালয়নের একটা গীর্য সূত্রে বর্ণিত সংস্কারের সংখ্যা হচ্ছে 11টি। বোধায়ন বর্ণিত সংস্কারের সংখ্যা হচ্ছে 13টি। বৈখানসের 18টি। পারস্কর গীর্য সূত্রে বর্ণিত সংস্কার 13টি। ধর্মসূত্রগুলির মধ্যে সংস্কারের সংখ্যায় বৈষম্য আছে। তবে গৌতম ধর্মসূত্রে 8টি আত্মগুণ সমেত 40টি সংস্কারের উল্লেখ আছে। পরবর্তীকালে মনু, যাজ্ঞবল্ক্য প্রভৃতি স্মৃতিশাস্ত্রকারগণ গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকর্ম, কৃষান্ত, উপনয়ন বা মঞ্চিবন্ধন, সমাবর্তন, বিবাহ এবং অন্ত্যেষ্টি, এই 13টি সংস্কার স্বীকার করিয়াছে। এর পরবর্তীকালেও স্মৃতি নিবন্ধ যুগে নিবন্ধকারগণ কেশান্ত, সমাবর্তন ও অন্ত্যেষ্টি, এই 3টি সংস্কার তুলে দিয়েছে। দেখো ভালো করে ধ্যান দাও, সমাবর্তন কখন হয়? উপনয়নের শেষে আমরা যেটা করি এখন বর্তমানে, এই সমাবর্তনের নিয়ম হচ্ছে গুরুগৃহে 13 বছর, 12 বছর বা 11 বছর, যা সিস্টেম আগেকার দিনে 13 বছর অধ্যয়ন করত। অধ্যয়ন করার পর গুরু গৃহ থেকে সমাবর্তন করে তাকে আনা হতো, সেই বালককে। তাহলে গুরুর বাড়িতেই উপনয়ন সংস্কারের পর থেকে তাদেরকে থাকতো। আর তখনকার দিনে এই যে এখন সার্টিফিকেট দিচ্ছে সেরকম ছিল না, বিভিন্ন রকমের পাগড়ি ছিল। পাগড়ি যে যেমন বিষয় নিয়ে পড়তো, যে যেমন পড়াশোনা করতো, তাকে সেইভাবে পাগড়ি দিত। এইটাই ছিল তার একটা বিরাট প্রাপ্তি। ওই পাগড়িটা পরে সে যখন সংস্কার কার্যে যেত তখন বুঝতে পারতো যে হচ্ছে অমুক শাস্ত্রের পণ্ডিত। এই হচ্ছে ব্যাপার। তখন থেকে আমাদের উষ্ণেশ বন্ধন একটা এসছে, পণ্ডিতদের উষ্ণেশ বন্ধন, পাগড়ি বাঁধা। পণ্ডিত হোক আর না হোক, এখন সব উষ্ণেশ, বুঝতে পারলে? কিন্তু উষ্ণেশটা তখনকার দিনে দেওয়া হতো যারা শাস্ত্র নিয়ে পড়াশোনা করতো। এখন তো তোমার উপনয়ন হতে না হতেই সমাবর্তন হয়ে যায়, আর সমাবর্তন হয়ে যাওয়ার পরে তারপরে আর মানে উপনয়ন সংস্কারটা এখন আর সেইভাবে উপনয়ন সংস্কার হয় না। উপনয়ন মানেটা, অর্থটাই বোঝে না কেউ। উপনয়ন, নয়ন মানে চক্ষু। আমি আসবো, প্রত্যেকটা সংস্কারের ভাবে আসবো। উপনয়ন সংস্কারের বিরাট একটা জ্ঞান ব্যাপার আছে, সেইভাবে সেটা আমরা করতে পারি না। এটা আমাদের একটা বিরাট হচ্ছে নিজেদের মধ্যে একটা ইয়ে আছে। যাই হোক, তাহলে পরবর্তী স্মৃতি নিবন্ধ যুগে নিবন্ধকারগণ কেশান্ত বাদ দিয়েছে। আর কি বাদ দিয়েছে? কেশান্ত, সমাবর্তন আর অন্ত্যেষ্টি। অন্ত্যেষ্টি মানে যেটা দাহ করার সময় হয়, ওটাকে বাদ দিয়ে দিয়েছে। সমাবর্তনটা বাদ দিয়ে দিয়েছে। অনেকে দেখবে যখন উপনয়ন করতে বসে, উপনয়নের সময়ে সংকল্পের সময় বলে চূড় উপনয়ন সমাবর্তন। সমাবর্তনটা সংস্কারে নেই। এখন দশবিধ সংস্কারের মধ্যে সমাবর্তন সংস্কারটা নেই। নোট ডাউন করো, এটা ভালো করে জেনে রাখো। শুধু চূড় উপনয়ন হবে, চূড়াকরণ আর উপনয়ন। যদি চূড়াকরণটা আগে না হয়ে আছে,
আর অনেকের হচ্ছে চূড়াকরণ, আমি আসবো ওগুলোতে বিশেষভাবে যে কখন কোন সংস্কারটা করার সময়, মুখ্য কাল কখন, গৌণ কাল কখন। তো সংস্কারের অ্যাকচুয়ালি চূড়াকরণ ওই সময় উপনয়নের সময় নয়, চূড়াকরণের সময় আগে পেরিয়ে গেছে। এবার যেহেতু উপনয়ন হবে, উপনয়নের পূর্বে চূড়াকরণটা আগে করে নেওয়া বাঞ্ছনীয়, সেই জন্য চূড়াকরণ আর উপনয়ন একসাথে। কিন্তু উপনয়নের সঙ্গে চূড়াকরণ নয়, চূড়াকরণ আগে। আমি এই বিষয়ে যখন প্রত্যেকটা আলোচনা করব তখন আরো বিশেষভাবে বুঝিয়ে দেব। তাহলে এই তিনটে বাদ গেল, কি কি বাদ গেল? কেশান্ত, সমাবর্তন, অন্ত্যেষ্টি, মোট দাঁড়ালো কটা? 10টি। এই 10টি সংস্কার এখন বর্তমানে ধরে রাখা আছে, এই জন্য দশকর্ম বলে। এই যে দেখবে লেখা থাকে দশকর্মা ভান্ডার, আচ্ছা থাকে না? তো দশকর্মা ভান্ডারে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি যে লিখেছেন দশকর্মা ভান্ডার, এই দশকর্মা মানে কি, কি দশকর্মা? কালকে বেরিয়ে যান সবাই, দোকানে গিয়ে জিজ্ঞেস করুন দশকর্মা বালাদের কাছে যে দশকর্মা কি কি আপনি যে লিখেছেন দশকর্মা ভান্ডার, দশকর্মা কি কি বলতে পারবে না কেউ। জিজ্ঞেস করুন, পুরোহিতই বলতে পারবে না, আর দশকর্মা বলারও বলতে পারবে। দশকর্মা ভান্ডার কি? এই দশকর্মা এখান থেকে এসছে, 10টা কর্ম, দশবিধ সংস্কার। এই দশবিধ সংস্কার বর্তমানে তাহলে কি কি রইল? গর্ভাধান 1, পুংসবন 2, সীমন্তোন্নয়ন 3, জাতকর্ম 4, নামকরণ 5, নিষ্ক্রমণ 6, অন্নপ্রাশন 7, চূড়াকরণ 8, উপনয়ন 9 এবং বিবাহ 10। এই দশবিধ সংস্কারের উল্লেখ ও প্রয়োগ বিধি বর্ণনা করিয়াছে। তবে সমাজে এখনো গীর্যসূত্র যুগের কর্ণভেদ সংস্কার, কর্ণভেদ কানটা যে ফুটো করা হয়, ও সূত্র এবং সূত্র স্মৃতি যুগের সমাবর্তন সংস্কার উপনয়নকালে শাস্ত্র অনুসার অনুষ্ঠিত হয়ে যাবে। উপনয়নের সময় দুটো কাজ হয়, সমাবর্তন এবং কর্ণভেদ। বর্তমানে দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন এই 3টি সংস্কারই প্রধানত অনুষ্ঠিত হইয়া থাকে। এই 3টির মধ্যে আবার বিবাহটিতে শাস্ত্র নির্দেশনক গুরুত্ব দেখা যায়। উপনয়নটিতে ব্রাহ্মণদের মধ্যে এখনো আগ্রহ বা গুরুত্ব অধিষ্ঠ হইলেও ক্ষত্রিয় বৈশ্যদের অস্তিত্ব, অর্থাৎ ব্রাহ্মণদের উপনয়ন সময় মতো হয়, কিন্তু ক্ষত্রিয়দের ওই বিবাহের দিনে কোন রকম ভাবে একটা সকালবেলায় নান্দেমুখের সময় মন্ত্র পড়ে ওই কেশমুন্ডন এইসব ব্যবস্থা নেই, কোন ব্যাপার নেই, ওই একটা উপনয়নের ব্যবস্থা। কিন্তু ওদেরও একটা নির্দিষ্ট সময় আছে, ক্ষত্রিয় এবং বৈশ্য। সুতরাং এই যে সময় মতো উপনয়ন করেন আমরা, কেবল কয়েকজন লুপ্ত যাজক ব্রাহ্মণ অসহজ পালনের সময় কতিপয় ব্রাহ্মণ মানুষকে, এখানে পণ্ডিত মশাই লিখেছেন, ক্ষত্রিয় বৈশ্য সাজাইয়া সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করিয়া। এই সমস্ত বিভ্রান্ত সৃষ্টিকারী পণ্ডিত মুখ্য মহাব্রাহ্মণদের জানা উচিত যে মৌর্য যুগ থেকে ক্ষত্রিয়াদি বর্ণলুপ্তির একটি মাত্র কারণ, তা হল সংস্কার বিলুপ্তি। বিলুপ্ত সংস্কারের ফলে বর্তমানে সর্বত্র বৈপরীত্য সৃষ্টি হইতেছে। যাই হোক, এটা বিষয়ের বাইরে। তাহলে আমাদের প্রসঙ্গ অনুযায়ী যে সংস্কারগুলো কি কি? গর্ভাধান কি? গর্ভাধান হচ্ছে প্রথম সংস্কারের নাম হচ্ছে গর্ভাধান। এই গর্ভাধান হলো মানুষের প্রাক জন্ম সংস্কার তথা স্ত্রীর গর্ভ সংস্কার। শাস্ত্র মতে যে কর্ম দ্বারা পুরুষ স্ত্রীর মধ্যে নিজ নিজ বীজ স্থাপন করে সেই কর্মের নাম গর্ভাধান। গর্ভ সংধার্যতে যেন কর্মণা তদ গর্ভাধান মৃত্যুমনু গত্যর্থে কর্মনামধেয়ম, পূর্ব মীমাংসাতে আছে। শৌনক ভিন্ন ভাবে বলিয়াছেন যে কর্মের সমাপ্তিতে স্ত্রী স্বামী প্রদত্ত বীর্য ধারণ করে তাহাকে গর্ভালম্বন বা গর্ভাধান বলা হয়। এই সংস্কারটা বর্তমানে হয় না, কিন্তু প্রথম যে গর্ভাধান হয় অনেকের দেখেছি, এই গর্ভ মানে সন্তান জন্ম দেওয়ার আগে 7 মাসে বা কারোর 9 মাসে
একটা শান্তি কর্ম করার বিধান রয়েছে, মানে করছে বর্তমানে এই গর্ভাধানের পরিবর্তে। কিন্তু গর্ভাধানের সিস্টেমটা তো আগে বলে দিলে, প্রথম বীজ স্থাপন, সেইটার নাম হচ্ছে গর্ভাধান। এই দুইটি আর্যবর্জন দ্বারা প্রমাণিত হয় যে গর্ভধান কর্মটি একটি কাল্পনিক ধর্মীয় কৃত্য মাত্র নয়, বরং এটি যথার্থ সংস্কার কর্ম। গীর্য সূত্র মতে বিবাহর চতুর্থ রাত্রির পর প্রথম গর্ভধান করা বিধেয়। বিবাহ চতুর্থ রাত্রির পরেই, সময়গুলো জেনে রাখো কখন করতে হয়। গর্ভধান সংস্কারের উদ্দেশ্য মূলত সন্তান প্রাপ্তি, তথাপি তাহার মধ্য দিয়া স্বামী স্ত্রী একাত্মতা বোধ ও আনন্দ অনুভব রূপ উদ্দেশ্যগুলিকেও প্রাধান্য দেওয়া। 1 নম্বর হয়ে গেল গর্ভধান। 2 নম্বর চলে এলো আমাদের পুংসবন। গর্ভধান সংস্কার যথার্থ রূপে সম্পাদিত হওয়ার পর গর্ভধারণ নিশ্চিত রূপে অনুভূত হইল, যখন আমরা বুঝে যাব হ্যাঁ গর্ভে সন্তান চলে এসছে, পুংসবন নামক সংস্কারটি করা হয়। সূত্রকারের মতে গর্ভগত সন্তানের স্পন্দন অনুভূত হইলে, অর্থাৎ গর্ভের সন্তান নড়াচড়া করলে 2য় বা 3য় মাসে গর্ভকালে উক্ত সংস্কার করিতে হয়। তাহলে প্রথমটা কোথায় হলো না, বিবাহের চতুর্থ রাত্রির পর। আর দ্বিতীয়টা কি হলো, দ্বিতীয়টা 2য় বা 3য় মাসে গর্ভকালে উক্ত সংস্কার করতে হয়। পুংসবন বলিতে বোঝায় যে অনুষ্ঠান দ্বারা পুং মানে পুমান পুরুষ সন্তানের মানে সন্তানের জন্ম হয় না, অর্থাৎ সন্তান গর্ভে আছে। পুংসবন মনুষ্য মাত্রে মাতা পিতা যেমন পুত্র সন্তানকে অধিকভাবে কামনা করে, সেইরূপ সকলেই পুত্র সন্তানের জন্মদাত্রী মাতাকে অধিক মাত্রায় প্রশংসা বা আদর করে, তার লৌকিকে সর্বজন বিদিত। এটা হলো 2 নম্বর পুংসবন হয়ে গেল। 3য় সংস্কার সীমন্তোন্নয়ন সংস্কার। এটাও অনেকে জানেন। সীমন্তোন্নয়ন সংস্কারটি হলো গার্ভ সংস্কার, গর্ভের সন্তানকালী এই সংস্কার। তবে গর্ভাধানের ন্যায় প্রাকজন্ম সংস্কার হয় না। এই সংস্কারটির এইরূপ নামকরণের সার্থকতা হইল যে এই কর্মে গর্ভিণীর সীমন্ত উন্নয়ন বা উত্তোলন করা হয়। প্রথম গর্ভের চতুর্থ বা 6ম মাসে বা 8ম মাসে সংস্কারটি করিতে হয়। তাহলে কখন না, চতুর্থ, ষষ্ঠ বা 8ম, মানে জোড়া মাসে কি করতে হয়। এই সংস্কারের ধর্মীয় আবশ্যকতা হইল এই যে ইহার ফলে স্ত্রীর আনন্দ ঐশ্বর্য বৃদ্ধি পায় এবং ভ্রূণাকারে জাত গর্ভস্থ শিশুর দীর্ঘায়ু প্রাপ্তি ঘটে। স্বার্থমতে পুংসবন ও সীমন্তোন্নয়ন ক্ষেত্র সংস্কার হেতু প্রথমবার গর্ভকালে কর্তব্য, দ্বিতীয়বার আর করিতে হয় না। প্রথম গর্ভের বেলাতেই করতে হবে, দ্বিতীয়বার আর করতে হবে। সীমন্তোন্নয়ন হয়ে গেল। সীমন্তোন্নয়ন মানে এটা যখন আমরা সংস্কার গুলোতে আসবো তখন আরো ডিটেলসে আসবো। এটা শুধু আমরা মানে বুঝিয়ে যাচ্ছি, এগুলো আবার পরে পরে আসবো সংস্কার গুলো যখন করাবো। এবার হলো ষষ্ঠন্তী কর্ম। এটা তো অনেকে শুনেই না। এই সংস্কারের অন্তর্গত নয় সুখ প্রসবার্থ 2টি আহুতি দান রূপ ক্রিয়া মাত্র। ওই যে শান্তি যত হয়, সুখ প্রসব যাতে হয় সেই জন্য এই কর্মটা, এটার নাম ষষ্ঠন্তী কর্ম। এইবার আসছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর জাতকর্ম থেকে আসছে। জাতকর্ম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই নাভিচ্ছেদের ও পূর্বে যে সংস্কারটি করা হয় তাহার নাম জাতকর্ম হয় না। সুতরাং 3টি গর্ভস্থ সংস্কারের পর চতুর্থটি জাত সন্তানের প্রথম সংস্কার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নারী কাটা অর্থাৎ নারী ছেদের পূর্বে এই কর্মটা হয় নাই, জাতকর্ম। নিষ্ক্রমণ জাতকর্মের পর আরেকটি শৈশব সংস্কারের নাম হচ্ছে নিষ্ক্রমণ। জাত সন্তানের জন্মের চতুর্থ মাসে শুক্লা তৃতীয়াতে উক্ত সংস্কারটি করিতে হয়। চতুর্থ মাসে যে শুক্লপক্ষের তৃতীয়া তিথি পড়বে তাতে করতে হয় কি না, নিষ্ক্রমণ। কারো কারো মতে ইহার পর 1 বৎসর পর্যন্ত প্রতি শুক্লা তৃতীয়াতে উক্ত অনুষ্ঠান করিতে হয়।
কোন কোন শাস্ত্রকার বলছে প্রত্যেক মাসে যটা শুক্লা তৃতীয়া পড়বে তততে করবে। নিষ্ক্রমণ শব্দটির আবিধানিক অর্থ হলো বহির্গমন। সংস্কার ক্ষেত্রে এই অর্থটি উপেক্ষিত হয়নি এবং তাৎপর্য মণ্ডিত হইয়াছে। সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে মাতা পিতার অন্তরে ওই সন্তানকে কেন্দ্র করিয়া বহু আকাঙ্ক্ষা জাগে। বিশেষ করিয়া ওই সন্তান বহির্জগতে সামাজিক হিসাবে উন্নতি লাভ করিবে এই কামনা মাতা পিতার অন্তরে সতই বিরাজ করে। নিষ্ক্রমণ সংস্কার যেন মাতা পিতার ওই কামনারই প্রতীক। বোঝা গেল নিষ্ক্রমণ সংস্কারটা কি? মাতা পিতার ওই কামনার প্রতীক। মানে কি কামনা? না বহির্জগতে যেন তার সুনাম হয় এবং উন্নতি লাভ হয়, এইটা হচ্ছে নিষ্ক্রমণ। নামকরণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দশরাত্রি গত হইলে বা শতরাত্রি গত হইলে কিংবা সংবৎসর পূর্ণ হইলে নামকরণ সংস্কার করার ব্যবস্থা আছে। তাহলে 10 দিন গত হলে হচ্ছে মুখ্যকাল, তারপরে এই দুটো গৌণকাল। কি কি? শতরাত্রি অর্থাৎ 100 দিন কিংবা সংবৎসর। এই নামকরণ অনুষ্ঠানটা আমাদের অন্নপ্রাশনের সঙ্গেই হয়। নামাখিলস্য ব্যবহার হেতু শুভাবহ কর্ম সৌভাগ্য হেতু নামনৈব কীর্তিং লভতে মনুষ্যস্তত প্রশস্তং খলু নামকর্ম। নাম হলো সমস্ত প্রকার ব্যবহারের হেতু শুভাবহ এবং কর্মসমূহে ভাগ্যের কারণ। নামের দ্বারাই মানুষ কীর্তি লাভ করে, সুতরাং নামকরণ একটি প্রশস্ত কর্ম। বর্তমানে কি করতে হচ্ছে? 10 দিন অপেক্ষা করা যাবে না। কারণ হচ্ছে ওই হসপিটালে থাকাকালীনই নাম একটা দিয়ে ওই বার্থ সার্টিফিকেটটাও নিতে হবে। সুতরাং একটা নাম যদি ওখানে না দেওয়া হয় তাহলে বার্থ সার্টিফিকেটে কি নাম দেবে? 21 দিনের মধ্যে তো ওখানে জানাইতে হবে। সুতরাং ওই বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য নাম কিন্তু সাথে সাথে এখন বর্তমানে দিয়ে নেয়। এটা যে প্রচলিত নাম। আর এইখানে যে নামটা দেওয়া হবে নক্ষত্র বা রাশি জন্মের যে রাশাশ্রিত বা নক্ষত্রাশ্রিত নাম অনুযায়ী একটা নাম বের হয়, সেই নাম অনুযায়ী নাম। অন্নপ্রাশন, সন্তানের শৈশব দশার চতুর্থ সংস্কারের নাম হচ্ছে অন্নপ্রাশন। সূত্র ও স্মৃতিতে কালের বিভিন্নতা থাকিলেও নিবন্ধকারদের সিদ্ধান্ত অনুসারে গৃহীত মত হলো কি? না অন্নপ্রাশনের কাল পুত্রের 6ষ্ঠ মাস বা 8ম মাস। তাহলে 6 নম্বর মাসটা হচ্ছে ওর মুখ্যকাল আর 8 নম্বর মাসটা হচ্ছে গৌণকাল। আর কন্যার ক্ষেত্রে কি 5ম মাস অথবা 7ম মাস। ভালো করে জেনে রাখো, এইটা অনেকে গোলমাল করে। ছেলেদের হচ্ছে 6 মাস বা 8 মাস। 6 মাস কিভাবে হয়? এটা অনেকে ওই চাঁদ সূর্য এইসব নানারকম করে। 6 চাঁদ পাইনি, 6 চাঁদ, চাঁদের সঙ্গে এখানে কোনো ব্যাপার নেই। অন্নপ্রাশনের দিন কিভাবে গণনা করবে ভালো করে জেনে রাখো, নোট ডাউন করো তোমরা। সন্তান যেদিন ভূমিষ্ঠ হলো সেই দিন থেকে শুরু করে যদি 6 মাসে হয়, অর্থাৎ ছেলে যদি 6 মাসে অন্নপ্রাশন হয়, তাহলে 150 দিনের ঊর্ধ্বে 180 দিনের মধ্যে যে অন্নপ্রাশনের দিন থাকবে সেই দিন করবে। মনে থাকবে 150 দিনের ঊর্ধ্বে। অর্থাৎ অনেকে কি করে ফেলে, ধরো কেউ সংক্রান্তির দিন বা কোন মাসের হয়তো শেষ দিকে জন্মগ্রহণ করেছে, মনে করো 28শে বৈশাখ কেউ জন্মগ্রহণ করলো, তা বৈশাখ মাসে 3 দিন পেলো, মানে 1 মাস হয়ে গেল। বৈশাখ মাসটা ধরে নেবে তুমি, তাহলে বৈশাখ মাসে 3 দিন ধরতে হবে। এবার জ্যৈষ্ঠ মাস যদি 30 দিনে হয় তাহলে জ্যৈষ্ঠের 30, আষাঢ়ের যদি 31 হয় 31, শ্রাবণের যদি 32 হয় 32, ভাদ্রের যদি 31 হয় 31, এইভাবে গণনা করে নিলে নিয়ে যোগ করার পর 150 দিন ঊর্ধ্বে 180 দিনের মধ্যে অন্নপ্রাশনের দিন হবে, যদি 6 মাসে হয়। যদি 8 মাসে হয় 3 8 24, 210 দিনের ঊর্ধ্বে আর 240 দিনের মধ্যে, 241 হবে 8 মাসে।
যদি মেয়ে হয়, মেয়েদের 5 মাসে হয় 120 দিনের ঊর্ধ্বে 150 দিনের মধ্যে। আর যদি মেয়েদের 7 মাসে হয় তাহলে 3 6 18 180 দিনের ঊর্ধ্বে আর 210 দিনের মধ্যে। এটা হচ্ছে অন্নপ্রাশন গণনা করার একটা নিয়ম। এই গণনাটার নাম হচ্ছে শ্রাবণ গণনা, দন্তস্বয়াকার ব মধ্যে শ্রাবণ, এই গণনাটার নাম। মাস যতদিনই হোক তোমাকে 30 মাস ধরে চলে যেতে হবে। কোনো মাস 29 দিনে হতে পারে, কোনো মাস 31 দিনে হতে পারে, কোনো মাস 32 দিনেও হতে পারে। তোমাকে হিসাব করে চলতে হবে যে টোটাল ও যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে নিয়ে টোটাল ওগুলো গণনা করবে। গণনা করে যদি 6 মাসে হয়, বলে দিলাম হিসাবগুলো, ওই হিসাব অনুযায়ী হবে। এখানে অনেকে ভুল করে, 6 চাঁদ 8 চাঁদ 8 চাঁদ মাস হলে পায়নি। কতদিন থেকে 8 হ্যাঁ, মাস হলে কতদিন থেকে কতদিন? কোনটা? 8 মাসে কতদিন থেকে কতদিন? 8 মাস মানে 3 8 24, 240 দিনের মধ্যে, 210 দিনের ঊর্ধ্বে। 210 দিনের ঊর্ধ্বে মানে 211 থেকে 240, 211 থেকে 240। 210 হলে হবে না, 210 7 মাসের মাথায়, 7 মাসের জন্য। যখনই 210 এই পেরিয়ে গেল, 210 পেরিয়ে গেল, 240-এর মধ্যে মানে 240 পর্যন্ত। 241 হয়ে গেলে আর হবে না, তাহলে 9 মাসে পড়ে গেল। মনে থাকবে? এইগুলো হচ্ছে অন্নপ্রাশন। অন্নপ্রাশন হয়ে গেল। এরপর আসছে আমরা অন্নপ্রাশন আরো নোট পড়ছি। মেয়েদের ক্ষেত্রে কতদিন থেকে কতদিন? মেয়েদের বললাম যে 5 মাস যদি হয় তাহলে 120 দিনের ঊর্ধ্বে 150 দিনের মধ্যে। 7 মাসে যদি হয় তাহলে 6 মাস 180 দিনের ঊর্ধ্বে আর 210 দিনের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে মেয়েদের। এবার বলছে এই সংস্কার দ্বারা শিশুর সংকরীকরণ দোষের অপনোদন হয়। খাদ্য বিচার রাহিত্য সংকরী দোষের প্রধান। তাহলে ও এতদিন যে খাদ্য খাচ্ছিল সেই খাদ্যের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এই সংস্কার দ্বারা শিশুর খাদ্যদ্রব্য নির্দিষ্ট হইয়া থাকে। তার মানে এতদিন দুগ্ধপোষ্য শিশু দুধ খাচ্ছিল, আজ থেকে সে শক্ত খাবার, অন্ন ইত্যাদি অল্প অল্প পাবে। তারপর ধীরে ধীরে যখন খাদ্যাভ্যাস তৈরি হবে খাবে। ঠিক আছে, শাস্ত্র মতে পিতাই শিশুকে অন্ন খায়। এইখানে দেখো আর একটা ভালো করে নোট ডাউন করো। পিতা যেহেতু সাধ্যের কর্তা, এইখানে পিতা যেহেতু কর্তা, এই আমাদের এদিকে একটা রেওয়াজ আছে মামাকে দিয়ে ভাত খাওয়া। শাস্ত্রে কিন্তু এটা বলছে না। মামা ভাত খাবে, মামা বাড়ি গিয়ে মামা ভাত খাইয়ে আনবে, সেটা একটা আলাদা ইয়ে। মামাকে দিয়ে ভাত খাওয়ানোর একটা রেওয়াজ আছে, কিন্তু শাস্ত্রে বলছে এটা কিন্তু এই যে নান্দিমুখ করলো বাবা, সেই বাবাই ওকে অন্ন দেবে মুখে তুলে। এরপর আবার লৌকিক অনুষ্ঠানে মাতুল যেমন খাওয়াইবেন সেরূপ খাওয়ানো উচিত। তার মানে ওইখানে একটা পায়েস নিবেদন হয়, সেই নিবেদিত পায়েস মন্ত্রপুত ভাবে ওখানে ওই অন্ন তুলে দেবে মুখে, তার মন্ত্র আছে। তারপরে যেটা লৌকিক আচার অনুযায়ী ছবি তোলার জন্য এই জন্য মামা যেটা খাওয়াবে সেটা মামা অনুষ্ঠান করে করবে। আমরা তাই করি প্রত্যেক জায়গায়। প্রথমে কিন্তু ওই যখন অনুষ্ঠান বুঝবে ওইখানেই ছেলের মুখে অন্ন তুলি মানে পায়েস পরমান্ন আর কি মন্ত্রপুত হবে, আবার ওখানে গিয়ে করতে হবে। আসবো এটা যখন আমরা বিশেষভাবে ক্লাসগুলো করব তখন পাবো। কেউ ক্লাস কিন্তু কামাই করলে এগুলো মিস করবে। এরপর আসছে চূড়াকরণ। চূড়াকরণটা কি? এইটা হচ্ছে কৈশোর সংস্কার, কিশোরের। চূড়াকরণে কাল সম্পর্কে নির্দেশ হইল মুখ্য কাল 1 বছর বা 3 বছর। 1 বছরও করতে পারো, 3 বছর। তারপর উপনয়ন কাল পর্যন্ত কোলাচার অনুযায়ী করার নিয়ম আছে। উপনয়নের আগে পর্যন্ত, উপনয়ন পর্যন্ত করতে হবে। চূড়াকরণে মুখ্যত সন্তানের শরীরে আনন্দ, কৃপণতা, সৌন্দর্য, উৎসাহ বৃদ্ধি পায়।
মহর্ষি চরকের মতে চুল দাড়ি নখ কেটে প্রসাধন করলে পৌষ্টিকতা, বল, আয়ু, সুচিতা ও সৌন্দর্যের উপলব্ধি জন্মায়। আমরা যেটা জানি গর্ভজাত যে চুল সেইটা একসাথে, যেটা অনেকে দেখবে জটা দেওয়া বলে, জটা দেওয়া। যাদের এই চূড়াকরণ এইরকম অনুষ্ঠান করে বা যজ্ঞ করে হয় না, তারা দেখবে কোনো মন্দিরে মানসিক করে থাকে, তারা জটা দিতে যায়, অর্থাৎ পুরোপুরি চুলটাকে মুন্ডন করে আসে। ওইটা হচ্ছে গর্ভজাত, গর্ভে যে চুল জন্মাইছে সেই চুলটাকে দিয়ে আসে, গর্ভে যে চুলটা হয়েছে। উপনয়ন, পণ্ডিত মশাই, হ্যাঁ বলছি এই যে আমাদের যে ব্রাহ্মণরা, আমরা তো যে যখন অন্নপ্রাশন হয় যদি ছেলে হয় তা আমাদের তো তখনই তো মাথাটা নাড়া করে ছেলেদের। আর অন্নপ্রাশনে ছেলে মাথা নাড়া করবে কেন? সরি, তিনটে ইয়ে করে মেয়েদের মাথা নাড়া করে, মেয়েদের মাথা নাড়া, এটা 3 জায়গায় চুল কাটে, 3টে জায়গায়। তো আমাদের তো মাঝে যে আমাদের যে বলে যে পৈতে লাগে ছেলেদের কোনো খুর ফুল লাগাতে নাই, মুন্ডন করতে নাই, তাহলে কি ব্রাহ্মণদের চূড়াকরণের কিছু আছে? চূড়াকরণ যদি হয়ে যায় তাহলে দেখাতে পাবে। চূড়াকরণটা যদি তুমি আগে করে নাও, 1 বছর বা 3 বছরের মধ্যে যদি করে নাও, তাহলে পরে চূড়াকরণ হয়ে গেলে পরে ইয়ে হবে, কেন হবে না? না এমনি বলে না যে ব্রাহ্মণদের পৈতের আগে চুল ফুলো কাটতে নাই, করতে নাই, ফুল লাগাতে নাই। চূড়াকরণের সঙ্গে সঙ্গ চূড়াকরণটা হয়ে গেলে পরে তারপর মুন্ডন করতে পারবে। আমাদের চূড়াকরণটা ওই উপনয়নের সঙ্গে গিয়ে করে বলেই ওইটা থেকে যায়, ওই তখন একসাথে করে ওই জন্য না। আচ্ছা, উপনয়ন সংস্কারটি মুখ্যত কৈশোর সংস্কার। হিন্দু সমাজে উপনয়ন সংস্কারটি মুখ্যত মানুষের বিদ্যারম্ভমূলক অনুষ্ঠান। ওই জন্য উপনয়নের দিন দেখবে খুব কম থাকে। এই 2 বছর তো বৃহস্পতি শত্রুগৃহে থাকার কারণে উপনয়নই হচ্ছে না। আবার যেটা দিন দিয়েছে সেটা বলেছে আপৎকালীন, আপৎকাল মানে যাদের সাবিত্রী পতিত হয়ে যাচ্ছে তাদের জন্য। এই উপনয়ন সংস্কার তাহলে বিদ্যারম্ভমূলক। উপনয়ন, নয়ন মানে চক্ষু, উপ মানে কি, যেমন উপরাষ্ট্রপতি, উপপ্রধান, একটা করে উপ থাকে না, সেরকম নয়নের উপ, অর্থাৎ এইটার দ্বারা জ্ঞানের উন্মেষ হয় এবং জ্ঞান চক্ষু ইয়ে হয়। সেই জন্য এই সংস্কারটা না উপনয়ন। এই যে বেদ আরম্ভ, বিদ্যারম্ভ একটা হচ্ছে, সে একটা সংস্কারের মাধ্যমে তার পঠন পাঠন শুরু হচ্ছে, এর ফলে যে ওর জ্ঞানের যে একটা আলোক বিকশিত হচ্ছে, এই জন্য এটা হচ্ছে, এটার নাম হচ্ছে উপনয়ন। প্রাচীন ভারতবর্ষের সন্তানগণ কৈশোরের সূচনাতে গুরুগৃহে থাকিয়া বিদ্যা শিক্ষা আরম্ভ করিবে, ইহা রীতি ছিল, যেটা আমি একটু আগে বলছিলাম। সিদ্ধার্থ সারে উপনয়ন শব্দের অর্থ করা হইয়াছে আচার্যস্য উপ অর্থাৎ সমীপে নয়নমিতি উপনয়নম। উপনয়ন মানুষের সাংস্কৃতিক তথা বৌদ্ধিক বা মানসিক উন্নয়নের প্রচেষ্টা আছে, আবার সেই সঙ্গে সামাজিক উৎকর্ষ বা প্রতিষ্ঠা প্রাপ্তির ব্যাপারটিও নিহিত আছে। সেই যুগে বর্ণাশ্রম ব্যবস্থা অক্ষুণ্ণ থাকায় 3 বর্ণেরই উপনয়নকাল নির্ধারিত হইয়াছে। যেমন ব্রাহ্মণদের 8ম বর্ষ হইতে 16 বর্ষ, মানে 8 বছর থেকে 16 বছর পর্যন্ত। ক্ষত্রিয়দের 11 থেকে দ্বাবিংশ, অর্থাৎ 11 থেকে 22। বৈশ্যদের হচ্ছে দ্বাদশ, অর্থাৎ 12 থেকে চতুর্বিংশ, 24। শূদ্রদের উপনয়নের বিধি আছে। পূর্ব নির্দিষ্ট বৎসরের মধ্যে উপনয়ন না হইলে সাবিত্রী প্রতিরূপ অপরাধ হয়। তখন পতিত সাবিত্রী সন্তানদের উপনয়ন দিতে হইলে প্রথমে প্রায়শ্চিত্ত করিতে হইবে। সেইভাবেও যদি উপনয়ন না হয় তাহলে ওই পতিত সাবিত্রী জন আর্য ধর্মের বহির্ভূত বলিয়া গণ্য হইবে, তাহার সহিত সকলে আহার ও ব্যবহার ত্যাগ করিবে। মনুর এইটা বচন আছে কি, আশ্বালয়নোক্ত আছে, তাহাকে কোনো ব্যক্তি কন্যাও দান করিবে না। পণ্ডিত মশাই, সাবিত্রী প্রতিদ্রূপ মানেটা কি? সাবিত্রী পতিত, ওই যে তোমার যখনই ওই সময়টা পেরিয়ে যাবে, সময়টা যখনই পেরিয়ে যাবে না, তখন তার উপনয়ন
গ্রহণ করার জন্য যে একটা মানে থাকা দরকার সেটা থাকবে না। সাবিত্রী মানে এখানে সবিতা থেকে সাবিত্রী আসছে, মানে যজ্ঞের মধ্যে ওটা যে সাবিত্রী যজ্ঞ হয়, দেখবে দেখবে যখন চড়ু হোম হয় না, তখন সাবিত্রী যজ্ঞ হয়, সেই সাবিত্রী পতিত হয়ে যায়। বুঝতে পেরেছ? সুতরাং ওকে যদি সংস্কারের আগে প্রায়শ্চিত্ত না করা হয়, এটাকে বলা হয় ব্রাত্য প্রায়শ্চিত্ত। সাবিত্রী পতিত হয়ে গেলে যে প্রায়শ্চিত্তটা করতে হয়, সেই প্রায়শ্চিত্তর নাম হচ্ছে ব্রাত্য প্রায়শ্চিত্ত। এই ব্রাত্য প্রায়শ্চিত্ত করার পর তবেই তার উপনয়ন নেওয়ার অধিকার জন্মায়, সাবিত্রী পতিত হয়ে গেলে, নইলে কিন্তু করা যাবে না। পণ্ডিত মশাই একটা প্রশ্ন আছে একটা। শেষ করি Hello? শেষ করি, পরে প্রশ্ন সবার কাছে নেবো তো, মাঝে প্রশ্ন করলে এটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে না। পরে না, এটা প্রশ্ন ভুলে নেবো, যাবো। একের পর এক প্রশ্ন নেবো সবারই কাছে। তাহলে আস্থালায়নের উত্তরে উপনয়নের মধ্যে ধর্মীয় ভাবধারার উদ্বোধন ঘটে। যেমন যজ্ঞোপবীত বলে যে সূত্রটি ধারণ করিতে হয়, তাহা প্রতীকী হইলেও ওই তিনদণ্ডী সূত্র ধারণের সঙ্গে স্মরণ করাইয়া দেওয়া হইতেছে যে তুমি দেবঋণ, ঋষিঋণ ও পিতৃঋণ বরণ করিয়া জন্মগ্রহণ করিয়াছ, এইগুলো হইতে মুক্ত হওয়ার জন্য তুমি নিরন্তর পঞ্চযজ্ঞাদি কৃত্যগুলি করিবে। ঠিক আছে? ব্রাহ্মণ এরকম খালি ওই কিছু লোক খাইয়ে একটা অনুষ্ঠান করে দেওয়া লৌকিক জিনিস নয়। ব্রাহ্মণ যদি ব্রহ্মকর্ম না করে উপনয়ন সংস্কার হওয়ার পর, তাহলে তার ওই ব্রহ্মত্ব থাকবে না, ব্রাহ্মণ উপনয়ন নেওয়াই হইল পৈতে। তিন দণ্ডী মানে নখি একটা শুদ্ধ বেরিয়ে নিলাম তাহলে ব্রাহ্মণ হয়ে গেলাম তা নয়। ব্রহ্ম জানাতে যাওয়া সব ব্রাহ্মণ, ব্রহ্মকে জানতে হবে, ব্রহ্ম জ্ঞানী হতে হবে, এবং আমাদের যে সংস্কারগুলো আছে সেগুলো করতে হবে। এরপর যেটা বলছিলাম, সমাবর্তন দশবিধ সংস্কারের মধ্যে না পড়িলেও সমাবর্তনে করণীয় যজ্ঞাদি অনুষ্ঠানগুলি বর্তমানে উপনয়নের সঙ্গে হইয়া থাকে। সেজন্য উপনয়নের পর 12 বছর বা 24 বছর বা 36 বছর বা 48 বছর যাবৎ যথাক্রমে 1টি বা 2টি বা 3টি বা 4টি বেদ বা ষড়বেদাঙ্গ সহ অধ্যয়ন করিয়া গার্হস্থ্য আশ্রমে প্রবেশের সূচক হইল সমাবর্তনের নাম সংস্কারটি। এটা হয় না বর্তমানে। শাক্ত মতে সমাবর্তন হইল বেদ অধ্যয়নের পর গুরুকুল হইতে গৃহে প্রত্যাবর্তন, গুরুকুল থেকে গৃহে ফিরে আসা, এটার নাম সমাবর্তন। তা তো হচ্ছে না, ওইখানে যেটুকু শিখলো, যেটুকু গায়ত্রী জপ মন্ত্র পেল, তারপরে সাথে সাথে সমাবর্তন হয়ে যায়। এই সমাবর্তনের সময় দেখবে একটা মানে ধর্মীয় একটা ইয়ে থাকে মানুষের ধারণা যে 3 পা দিয়ে দিলে বোধহয় ব্রহ্মচর্য হয়ে বেরিয়ে যাবে। 2.5 পা চলার একটা রীতি আছে, এটা কিন্তু শাস্ত্রে সেভাবে বলেনি, নোট ডাউন করে রাখো। সমাবর্তনে যে ব্রহ্মচর্য পালনের সমাপ্তি, তা প্রাকৃত জনেরও যাহাদের বোধ জন্মায়, সেই জন্য স্নাতকের মেখলা মোচন, দণ্ড ত্যাগ ও পৃথক বস্ত্র ধারণ এই বাহ্যিক ক্রিয়াগুলি করার নির্দেশ আছে। তা সমাবর্তনটা যদি এখানে তুমি না করো, তাহলে ওই যে 12 বছর পর বা তোমার 36 বছর পর বা হচ্ছে তোমার 48 বছর পর করার রেওয়াজ সে তখন নেই। তাহলে এইবারে গুরুগৃহেও থাকে না, নিজের বাড়িতে উপনয়ন হচ্ছে, তাহলে সমাবর্তনটা এখানে করেই দিতে হচ্ছে, তাহলে কি করে হবে? তার সমাবর্তন করার উদ্দেশ্য হচ্ছে মেখলা পোড়ানো আছে, তারপর তোমার ওইগুলো যে মোচন করবে, দণ্ড ত্যাগ করবে, মেখলা মোচন করবে, পৃথক বস্ত্র ধারণ করবে, এগুলো প্রত্যেকটা মন্ত্র আছে। এই মন্ত্রগুলো যদি না পড়ানো হয় তাহলে তো হবে না, সেগুলো করার জন্য এটা করতে হয়। ত্রিরাত্র পালন, বর্তমানে উপনয়নের দিনে যে সমাবর্তন করা হয় এবং তারপরে ত্রিরাত্র পালন করা হয়, সমস্ত এদিক থেকে অশাস্ত্রীয়, অপর দিক থেকে বিচার করলে দেখা যায় যথাযথ শাস্ত্র মতে উপনয়নের পর ত্রিরাত্র অক্ষার লবণমাসী ভবতী, 3 রাত্রি অক্ষার লবণাসী থাকিয়া তাহার পর কতিপয় ব্রত পালন সহকারে 12 বা 24 বা 36 বা 38 বছর যাবৎ 1 বা 2 বা 3 বা 4 বেদ অধ্যয়ন করিবে। কিন্তু বেদোধ্যয়নের অধ্যয়ন বাংলাদেশ হইতে বহুদিন
আগে উচ্ছিন্ন হইয়া গিয়াছে। সুতরাং বেদ অধ্যয়ন যখন হইলই না, তখন কতিপয় ব্রত পালন করা নিরর্থক। তাই উপনয়ন দিনের সমাবর্তন হওয়া আর অশাস্ত্রীয় বলা হইতেছে না। আর গভীর উপনয়নের পর ব্রহ্মচারীর নিত্য কর্ম বলিয়া উল্লেখ করিয়াছেন, যে যেমন মেখলা ধারণ, ভক্ষ্যচর্য, দণ্ড ধারণ, সুবিধা ধানুদক স্পর্শ, প্রাত রবিবাদ্য ইত্যাদি নিত্য ধর্মা। কিন্তু এক্ষণে ত্রিরাত্র ব্রতে মেখলা ধারণ আদি কোনো কার্যই কেহ করে না। এখন সমাবর্তনের পর যে ত্রিরাত্র পালন করে তাহা গভীর সম্মত নহে। অনেক অংশে পারস্করোক্ত সমাবর্তনন্ত ত্রিরাত্র ব্রতের অনুরূপ। পারস্কর সমাবর্তনন্ত ত্রিরাত্র ব্রত সম্পর্কে বলিয়াছেন, ত্রিরাত্র মাছ মাংস খাইবে না, মাটির পাত্রে জলপান করিবে না, শূদ্র ও অসচির অন্ন খাইবে না, মলমূত্র ত্যাগ ও থুতু ফেলা রৌদ্রে করিবে না, সূর্য হইতে নিজেকে ছত্রাদি দ্বারা আড়াল করিবে না। এই আচরণগুলি করিবে, যদিও যজুর্বেদীর জন্য নয়, নির্দিষ্ট যজুর্বেদীর জন্য বেদীয় জন্য নির্দিষ্ট, তথাপি সামবেদীরা করলে কিছু দোষের হয় না। কারণ শাস্ত্রে উল্লেখ আছে, যাহা স্বশাখায় নাই অথচ স্বশাখায় বিরোধী নয়, তাহা পরশাখা অনুসারে করিতে পারা যায়। তাই যদি কেহ উপনয়ন ও সমাবর্তনের পর 3 দিন ঘরের মধ্যে আবদ্ধ না থাকে, তাহা অশাস্ত্রীয় হইবে না। তবে 3 দিন ঘরে থাকিয়া উক্ত নিয়ম পালনের পক্ষে বলা যায় যে, বর্তমানে তো প্রায় সকলে সন্ধ্যা বন্দনাদি ত্যাগ করিয়া বসিয়াছে, তবু যদি ওই 3 দিন চাপে পড়িয়া করে তাহাই যথেষ্ট। সেই জন্য এটা কম। বোঝা গেল? এবার শেষ যেটা আসছে সেটা হচ্ছে বিবাহ। দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তথা মহত্বপূর্ণ সংস্কার। সমাজে ধর্মীয় চেতনা আসার পর বিবাহহীন সামাজিকতা স্বীকার করা হয় না বলা যায়। বিবাহকে একটি যজ্ঞ বলা হইয়াছে, এবং যে ব্যক্তি বিবাহ করিয়া গার্হস্থ্য ধর্মে প্রবেশ করেননি, সেই অযোগ্য বা যোগ্যহীন হিসাবে নিন্দিত হয়। বিবাহের শাস্ত্রীয় লৌকিক বিধির মিলন ঘটিয়াছে, যেমন বর ও বধূর মাঙ্গল্য সূত্র ধারণ, মালা বদল, গ্রন্থি বন্ধন প্রভৃতি বিবাহে প্রচলিত অত্যাবশ্যক আনুষঙ্গিক ক্রিয়াগুলির উল্লেখ গীর্য সূত্রে না থাকিলেও গীর্য সূত্রানুসারী প্রয়োগ পদ্ধতিতে লৌকিক রীতি হইতে প্রবেশ করিয়াছে। বিবাহে বিশেষ জ্ঞাতব্য বিষয়টি হলো পাকা দেখা। হ্যাঁ, পাকা দেখাটা কি না? আশীর্বাদ যেটা হয়, বিবাহের পূর্বে বাগদান অনুষ্ঠান হইতো, এখন তাহার পরিবর্তে পাকা দেখা, যেটা আমরা রংজল করা বলি, বিবাহের আশীর্বাদ করা অনুষ্ঠান হয়। আশীর্বাদ মন্ত্রটা হচ্ছে ওং শিবা আপসন্তু, ওং সৌমনস্যমন্তু, ওং অক্ষতঞ্চ অরিষ্টঞ্চ অস্তু, ওং এতদ ব সত্যমস্তু, ওং সমানি ব আপতি সমানা হৃদয়ানি ব সমানমস্তু গো মনো যথাব সুসহাসতি, ওং প্রস্তুগন্তার ধিয়মানস্য সক্ষণী বরভীর বরা অভিযুপসীদত अस्माकमिन्द्र युभयं যুজয়তি যৎ সৌম্য সন্ধনু সন্দসো বুবোধতি। এখানে দেখো কন্যা দান অধিকারী, কন্যা দান অধিকারী প্রথমেই পিতাকে রেখেছে। পিতা হচ্ছে 1 নম্বর অধিকারী। 2 নম্বরে পিতামহ। পিতামহ অর্থাৎ পিতা যদি কোনো ক্রমে শারীরিক ভাবে অসুস্থ হয় বা কোন বেঁচে না থাকে, তখন পিতামহ যদি বেঁচে থাকে তার। 3 নম্বরে সহোদর ভাতা, সহোদর ভাতা নিজের ভাই। 4 নম্বর হচ্ছে পিতৃ সপিণ্ড। পিতৃ সপিণ্ড মানে পিতার 7 পুরুষের মধ্যে যে সপিণ্ড, এটাকে বলা হয় পিতৃজ্ঞাতি। পিতৃজ্ঞাতি মানে পিতার কোনো ভাই ভাইদের মধ্যে। 6 নম্বর হচ্ছে মাতামহ, মায়ের বাবা। 7 নম্বর হচ্ছে মাতুল। তাহলে মাতুলটা পরে আসছে, মায়ের বাবার পরে হচ্ছে মাতুল 7 নম্বরে। 8 নম্বরে হচ্ছে মাতা। কিন্তু মাতার ক্ষেত্রে বলে দিই, মাতা কন্যা সম্পাদন করতে পারে সব, কিন্তু আবুদই সাধ্য করতে পারে না, এটা জেনে রাখো। মাতামহ সপিণ্ড, মাতামহ জ্ঞাতি, এরা যথাক্রমে কন্যাদানের অধিকারী। ইহাদের মধ্যে কাহারও অভাব হইলে তার পরবর্তী ব্যক্তি অধিকারী হইবে। অনুপনীত ব্রাহ্মণ অধিকারীভুক্ত হইলেও সম্পাদন করিতে পারিবে না। অনুপনীত অর্থাৎ পৈতে হয়নি এরকম ব্যক্তি যদি থাকে, তাহলে তার দানের অধিকারী হইলেও এখানে কিন্তু সম্পাদন করতে পারবে না, যেহেতু উপনয়ন সংস্কার হয়।
বিবাহ সময়ে যদি কন্যা ঋতুমতী হয় তা হইলে বর ওং পুং মশো মিথ্যা বরুণ পুং মাসা বিশ্বনা বুভো প্রমাণ অগ্নিশ্চ বায়ুশ্চ প্রমাণ গর্ভস্তব উদরে মন্ত্রটি পাঠ করিয়া কন্যাকে পঞ্চগব্য পান করাইবে। পঞ্চগব্য পান করানোর পর তাকে আবার বিবাহে সংস্কারে বসাতে হবে। এই হচ্ছে ব্যাপার। এই পর্যন্ত আজকে আমরা পড়লাম। এইবারে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা বলুন। পরের দিন আমরা হ্যাঁ পণ্ডিত মশাই, আমি যেটা বলছিলাম, দাঁড়াও একে একে বলো, হ্যাঁ বলো। বলছি যে এইখানে যে এই যে উপনয়নে অষ্টম বর্ষ, ষোড়শ বর্ষ এগুলো ব্রাহ্মণদের যেটা বলেছে, তো আমরা তো উপনয়ন জানি যে আমাদের বিজোড় বয়সে মানে উপনয়ন মানে দেওয়ার যে রীতি আছে আমরা যেটা জানি, এইটাই আপনাকে জানান। ঠিকই জানো, এটা গর্ভাষ্টম বলেছে। তুমি যখনই বিজোড়ে দেবে না তখন গর্ভ ধরলে ওটা জোড় হয়ে যাবে। গর্ভ ধরলে ওটা জোড় হয়ে যাবে। তুমি যদি 8-এ দাও, 7-এ দাও তাহলে গর্ভ ধরলে 8 হবে। তুমি যদি 9-এ দাও গর্ভ ধরলে 10 হবে। ঠিক, বুঝতে পেরেছো? বলো আর নেক্সট কার কি প্রশ্ন আছে? আচ্ছা পণ্ডিত মশাই, বলছি যে ওই বিবাহের যে সময় ওই ইয়েটা ওই শিবা শান্তু সৌমিত্র ওইটাতে ইয়ে করা যাবে তো আশীর্বাদটা? হ্যাঁ, ওই মন্ত্রটি টোটাল আশীর্বাদটা করা যায় না? অনেকে ওই স্বস্তি নৈন্দ্র বলে দেবো, আবার ডিটেলসে বলে দেবো অন্য যখন ক্লাস যেদিন করাবো না, বিবাহতে যখন আসবো তখন করাবো। প্রথমে তো আর বিবাহে যাব না, প্রথমে এই দিক থেকে ধরবো। বিবাহ যখন চলবে তখন এটা আমি করিয়ে দেবো, ডিটেলসে মন্ত্র লিখিয়েও দেবো, চিন্তা নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে এই মন্ত্রটা নাম মুখস্থ করলেও হবে? আমি লিখিয়ে দেবো। আচ্ছা, বলো আর নেক্সট কারো কোনো প্রশ্ন? জিৎ গাঙ্গুলি বল, জিৎ গাঙ্গুলি বলুন। হ্যালো, বুঝতে পারলি কিছু? এত যে বকলাম আমি এতক্ষণ ধরে কিছু বুঝিস? দাঁড়া আগে ইয়েটা বন্ধ করি।